हाय नमस्कार। मैं प्रसेनजित मंडल। वेलकम टू माई चैनल क्रेजी लैब। आज আমরা হেমাটোলজি থেকে 20 MCQ সলভ করব আর এটা আমাদের চলতে থাকবে এখন সিরিজ। তো গুড ইভিনিং অল অফ ইউ। তো শুরু করা যাক। देखो हमारे आज फर्स्ट क्वेश्चन, which part of the microscope enlarges the image produced by objective lens? মাইক্রোস্কোপের কোন পার্টটি ইমেজটাকে বড় করছে? তো অপশন এ আইপিস, অপশন বি কন্ডেন্সার, অপশন সি মিরর, অপশন ডি ডায়াফ্রাম। দেখো প্রত্যেকটা পার্ট, মাইক্রোস্কোপের প্রত্যেকটা পার্টের কাজ আমাদেরকে জানতে হবে, তাহলে এই অ্যান্সারটা আমরা করতে পারবো। দেখো লাস্ট অপশন ডায়াফ্রাম। ডায়াফ্রামের কি কাজ? ডায়াফ্রামের কাজ লাইটটাকে কম বেশি পাস করানো। মিরর এজ লাইট সোর্স। কন্ডেন্সারের কাজ সেম ডায়াফ্রাম। কন্ডেন্সারের মাধ্যমে আমি কন্ডেন্সারটাকে বাড়িয়ে বা কমিয়ে আমি লাইটটাকে বাড়াতে কমাতে পারবো। পড়ে থাকলো আইপিস। তো রাইট অ্যান্সার আইপিস। আইপিসের মাধ্যমে আমি কোনো অবজেক্টকে বা ইমেজটাকে আমি বড় করতে পারবো, ইনলার্জ করতে পারবো। তো ফার্স্ট অ্যান্সার অপশান এ আইপিস। এখানে দেখো মাইক্রোস্কোপের বিভিন্ন পার্ট দেওয়া আছে, কোনটার কি কাজ, কোনটার কি নাম। 2 নম্বর প্রশ্ন, রিজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ ইজ ডিউ টু। রিজলভিং পাওয়ার কিসের ওপর ডিপেন্ড করে? মাইক্রোস্কোপের কোন পার্টটার ওপর ডিপেন্ড করে? আইপিস, নোজপিস, অবজেক্টিভ লেন্স, ইলেকট্রিক বাল্ব। দেখো আইপিসের কাজ আগের প্রশ্নটা থেকে আমরা জানতে পারলাম যে ইমেজটাকে বড় ইনলার্জ করা। নোজপিস যেটা আমরা যেখানে 10x 20x 10x বা 45x বা 100x যে লেন্সটা যার সাথে লাগাচ্ছি, যে বডির সাথে, তাকে বলা হচ্ছে নোজপিস। ইলেকট্রিক বাল্ব যেটা আমরা অ্যাজ এ লাইট সোর্স। আর অবজেক্টিভ লেন্স যেটা লেন্স আছে আমার, যেটা 10x 20x বা 100x, এটাই রিজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ ডিউ টু। এই রিজলভিং পাওয়ার আমার লেন্সের। তো অপশান সি অবজেক্টিভ লেন্স। অপশান 3 নম্বর প্রশ্ন কি আছে? হুইচ ওয়ান ইজ নট এ স্টেম সেল ডিসঅর্ডার। কোনটি স্টেম সেল ডিসঅর্ডার নয়? তাহলে এই প্রশ্নের মধ্যে কোনগুলো স্টেম সেল ডিসঅর্ডার, এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো যখন আমার একটা প্রশ্ন সামনে চলে আসবে, তখন আমাকে তার অ্যান্সার যতটা সম্ভব এলিমিনেট করতে হবে, যে এর রিলেটেড নয় যে অ্যান্সারগুলো দেওয়া অপশানগুলো আছে। দেখো ফার্স্ট অপশান কি আছে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এজ এ স্টেম সেল ডিসঅর্ডার, আমরা সবাই জানি। প্রক্সিমাল নকটিউনাল হিমোগ্লোবিনিউরিয়া, আচ্ছা এটা আমরা জানি না, থাক। অপশান সি থ্যালাসিমিয়া মেজর। অপশান ডি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া CML বা CLL বা LL বা AML যাই হোক না কেন, সবগুলোই আমাদের স্টেম সেল ডিসঅর্ডার। প্রক্সিমাল নকটিউনাল হিমোগ্লোবিনিউরিয়া একটা স্টেম সেল ডিসঅর্ডার, কিন্তু থ্যালাসিমিয়া মেজর অ্যাজ এ জেনেটিক ডিসঅর্ডার, ওটা আমরা সবাই জানি। তো অপশান সি থ্যালাসিমিয়া মেজর এজ এ স্টেম সেল, এটা স্টেম সেল ডিসঅর্ডার নয়। তো অ্যান্সারটা চেয়েছে যে আমাদের কোনটা এর মধ্যে স্টেম সেল ডিসঅর্ডার নয়। তো অপশান সি থ্যালাসিমিয়া মেজর। 4 নম্বর প্রশ্ন কি বলছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ
Sterex used for oil immersion objective lens is about, যেটা অয়েল ইমার্শনে স্টেক্স আমরা ইউজ করছি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্ক কত। দেখো 1.45 অপশান এ, বি অপশান 1.58, অপশান সি 1.70, অপশান ডি 1.82। এই অ্যান্সারটা দিতে গেলে আমাদের আগে জানতে হবে যে অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। দেখো আমরা 9, 10 বা 11, 12 যখন পড়েছি সেখানে দেওয়া ছিল প্রত্যেক এয়ার, ওয়াটার, অয়েল, গ্লাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেখানে অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.47 বা 1.5 এর মধ্যে। তো এখানে 1.58 ইজ এ রাইট অ্যান্সার। যে স্টেরেক্স যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.58। এখানে তোমরা দেখো এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.0, অয়েলের 1.5, ওয়াটারের 1.33। ডান সাইডে দেওয়া আছে আরও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো, আইসের কত, ওয়াটার, অ্যালকোহল, অ্যাসিটোন, গ্লাস 1.52। একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা মাইক্রোস্কোপে স্লাইড দেখি অয়েল ইমার্শন, তখন আমরা সিডারউড অয়েল ইউজ করছি, কিন্তু যখন আমরা ইউরিন দেখি তখন আমরা কভার স্লিপ দিয়ে ইউরিনটা আমরা মাইক্রোস্কোপে দেখি। তার কারণটা কি কেউ বলতে পারবে? দেখো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, এয়ারের 1.0। আমাদের যে লেন্সটা আছে, তো লেন্স অ্যাজ এ গ্লাস, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, 1.52 বা 1.5। আমি যখন 45-এ বা 10x আমি ইউরিন দেখব, তার মানে মাঝখানে গ্যাপ থাকছে আমার উপরে গ্লাস, এয়ার, ওয়াটার। তো যখন আমি ইউরিন দেখব, আমি তাহলে কি দেখতে হবে? এখানের ছবি থেকে কি বুঝতে পারছি আমি? এয়ার থেকে যখন আমি ওয়াটারে দেখব, ওয়াটারের যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 কম, তাহলে আমরা অ্যাকচুয়াল জিনিসটা বড় দেখতে পাবো মাইক্রোস্কোপে, মানে অ্যাকচুয়াল তার অ্যাকিউরেট মেজারমেন্ট করতে পারবো না, তার শেপ অ্যান্ড সাইজ আমি বুঝতে পারবো না। যেমন একটা পুকুরে ওপর থেকে তলদেশে, যেমন পুকুরের তলদেশে আমরা কোনো একটা মাছ দেখতে পাই, আমরা পুকুরে কিন্তু মাছটাকে খুব বড় আকারে দেখতে পাই, বা কোনো বস্তুকে পুকুরের জলের নিচে দেখি, তার আকার যতটা পরিমাণ তার থেকে আমরা বড় করে তাকে দেখতে পাই। তার কারণ হলো এয়ার থেকে যখন ওয়াটারে যাচ্ছে আমি, তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাচ্ছে, যেহেতু এয়ারের 1.0, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাচ্ছে 1.3। তো আমি বস্তুর প্রতিসারাঙ্ক, প্রতিবিম্ব আমার বড় হয়ে যাচ্ছে, যেটাকে আমি বড় করে দেখছি। তো এখানে আমি যখন মাইক্রোস্কোপে স্লাইড দেখব, আমি যখন আমার কভার স্লিপ দেব না, তখন কি হবে যে আমি অ্যাকচুয়াল তার শেপ অ্যান্ড সাইজ বুঝতে পারবো না, সেটাকে আমি বড় করে দেখতে পাবো। এই জন্য যেহেতু গ্লাসের 1.52, আমার লেন্সটাও গ্লাস, তো আমার সেম 1.52, তাহলে আমি অ্যাকিউরেট যে শেপটা আছে বা সেলগুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। যেমন অয়েল ইমার্শনে গ্লাসের 1.52, অয়েলের 1.58 বা 1.52, তো অ্যাকিউরেট সেলগুলো আমি সেখানে দেখতে পাবো। এই জন্য অয়েল ইমার্শনে কোনো সমস্যা নেই। নেক্সট, এ মাইক্রন ইজ এ ড্যাশ টাইম অফ স্মলার দ্যান এ মিলিমিটার। মানে আমি মাইক্রন কাকে বলছি? যে মিলিমিটারের কতটা ছোট তাকে আমি মাইক্রন বলবো।
1 মিলিমিটারে কতটা ছোট হলে তাকে আমি 1 মাইক্রন বলবো। তাহলে 1000 টাইম ছোটকে এখানে দেখো অ্যান্সার সি, 1000 টাইম, 1000 টাইম স্মলার দ্যান এ মিলিমিটার। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নম্বর প্রশ্ন কি বলছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সিডারউড অয়েল ইউজড ফর অয়েল ইমার্শন অবজেক্টিভ লেন্স ইজ অ্যাবাউট। আর সিডারউড অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? অপশান এ 1.46, অপশান বি 1.45, অপশান সি 1.58, অপশান ডি 1.52। দেখো এখানে একটা মনে রাখতে পারলেই তোমরা অ্যান্সার মনে রাখতে হবে, করতে পারবে। গ্লাসের 1.52। তো আমি যেহেতু অ্যাকিউরেট দেখতে চাইছি, আমার স্লাইডে কি আছে সেলগুলোকে আইডেন্টিফাই করতে চাইছি, তো আমার যে অয়েলটা ইউজ করব তারও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাজ এ সেম গ্লাস। তো এখানে আমি অ্যান্সার সহজেই করতে পারবো, সিডারউড অয়েল 1.52। তো অ্যান্সার অপশান ডি 1.52। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলছে মাইক্রোস্কোপ লেন্স ক্যান বি ক্লিনড উইথ হুইচ সলিউশন? মাইক্রোস্কোপ লেন্স ক্যান বি ক্লিনড উইথ হুইচ সলিউশন, মানে কোন কোন সলিউশন দিয়ে যে আমি মাইক্রোস্কোপকে পরিষ্কার করতে পারবো? অপশান এ জাইলিন, অপশান বি অ্যাসিটোন, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি অ্যালকোহল। দেখো আমরা জাইলিন দিয়েও সাধারণত পরিষ্কার করি, কিন্তু অ্যাসিটোন দিয়েও পরিষ্কার করা যায়। তো অপশান সি ইজ রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে হুইচ কম্পোনেন্ট ইজ ইউজ টু মেজার সেল সাইজ ইন লাইট মাইক্রোস্কোপ, মানে লাইট মাইক্রোস্কোপে আমি কোন কম্পোনেন্ট ইউজ করব সেল মেজার করার জন্য? এ কালার মাইক্রোস্কোপ, অকিউলার মাইক্রোমিটার ডিস্ক, স্ট্রেস মাইক্রোমিটার, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। দেখো এটা মনে রাখার বিষয়, বোঝানোর কিছু নেই এখানে। অপশান সি বোথ এ অ্যান্ড বি, অকিউলার মাইক্রোমিটার ডিস্ক অ্যান্ড স্ট্রেস মাইক্রোমিটার। 9 নম্বর প্রশ্ন কি বলছে GCSF is produced by। GCSF কোথা থেকে প্রডিউস হচ্ছে? কমেন্টে জানাও। অপশান এ লিম্ফোসাইট, অপশান বি স্ট্রোমাল সেল অফ দ্য ম্যারো, অপশান সি গ্রানুলোসাইট, অপশান ডি স্টেম সেল। দেখো এখানে CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কিন্তু নয়, এখানে লেখা আছে GCSF গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তো এটা কোথা থেকে প্রডিউস হচ্ছে কমেন্টে জানাও। GCSF হলো একটা এনজাইম যেটা কিনা স্টোমাল সেল অফ দ্য ম্যারো, মানে বোন ম্যারোর স্টোমাল সেল থেকে প্রডিউস হয়। এটা ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় এবং যাদের নিউট্রোপিনিয়া, নিউট্রোফিল কম থাকে বা WBC কাউন্ট কমে যায়, এটা তাদেরকে ইনজেক্ট করা হয় বাড়ানোর জন্য। তো এটা একটা এনজাইম, হরমোন ট্রিটমেন্ট যেটা ডক্টর করে থাকে। তো এখানে GCSF গ্র্যানুলার কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা কিন্তু সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নয়। তো এটা মাথায় রাখবে, মনে রাখবে যে ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট। In which method of hemoglobin estimation any instrument is not used? মানে হিমোগ্লোবিন এস্টিমেশনের ক্ষেত্রে
কোন মেথড এখানে আমরা ইউজ করি না? স্যালিস মেথড ইউজ হয়, ট্যালিকোয়েস্ট মেথড থাক আমরা পরে দেখছি, ডব্লিউএস মেথড, অক্সিহিমোগ্লোবিন মেথড, অক্সিহিমোগ্লোবিন মেথড আমরা ইউজ করি, ডব্লিউএস মেথড আমরা ইউজ করি, ট্যালিকোয়েস্ট মেথড আমরা ইউজ করি না। ট্যালিকোয়েস্ট মেথডটা কি? ট্যালিকোয়েস্ট মেথড একটা শিট থাকে, কাগজের একটা শিট থাকে, সেখানে কালার দেওয়া থাকে, কালারের পাশে একটা করে জায়গা থাকে, গোল রাউন্ড জায়গা থাকে, সেখানে আমরা ড্রপ ড্রপ ব্লাড দেওয়া হয়। ব্লাড দেওয়ার পরে সেই কালারের সাথে ম্যাচ করতে হয় যে কোন কালারের সাথে কোন ড্রপের রক্তের কালার মোটামুটি চোখে দেখে আমি বুঝতে পারছি একই রকম কালার। তো এক একটা কালারের কারো 3, 4, 6, 7, 10, 15, 14 গ্রাম লেখা আছে প্রত্যেক কালারের পাশে পাশে। তো সেই কালারের সাথে ম্যাচ করে ইনস্ট্যান্ট এটা করা হয়, এটা সাধারণত এখন করা হয় না। তো এখানে অ্যান্সার বি, ট্যালিকোয়েস্ট মেথড। দেখো ডব্লিউএস মেথড অনেকে জানো না কি আছে। এখানে অ্যালকালাইন হিমাটিন মেথড, একটা ব্লাড ট্রিট উইথ N/10 সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয়, তারপরে এটাকে অ্যাজ এ ক্যালোরিমিটারে 540 ন্যানোমিটারে তোমার হিমোগ্লোবিন অ্যালকালাইন এটাকে মেজার করা হয়, এস্টিমেশন দেখে নেবে। নেক্সট, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড in oxyhemoglobin method and cyanomethemoglobin method of hemoglobin estimation? মানে কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হচ্ছে এখানে মেজারের ক্ষেত্রে? দেখো ইনকিউবেটার, অপশান এ, অপশান বি মাইক্রোস্কোপ, অপশান সি ওয়াটার বাথ, ডি ক্যালোরিমিটার। দেখো ইনকিউবেটার ইউজ তুমি করতেও পারবে, নাও করতে পারবে, তুমি নর্মাল রুম টেম্পারেচার ইনকিউবেট করতে পারবে, দরকার নেই। মাইক্রোস্কোপ প্রয়োজন নেই হিমোগ্লোবিন এস্টিমেশনের ক্ষেত্রে। ওয়াটার বাথ অ্যাজ এ সেম ইনকিউবেটরের মতো তুমি ইনকিউবেশন করতে পারবে, না হলে রুম টেম্পারেচারে করতে পারবে। ক্যালোরিমিটার এখানে তোমাকে লাগবে। তো অপশান ডি ইজি প্রশ্ন, ক্যালোরিমিটার। 12 নম্বর প্রশ্ন কি বলছে? ইন হুইচ মেথড অফ হিমোগ্লোবিন এস্টিমেশন হিমোগ্লোবিনোমিটার ইজ ইউজ? দেখো খুব সহজ প্রশ্ন, মানে কোন মেথডে হিমোগ্লোবিনোমিটার তোমাকে প্রয়োজন পড়ছে? স্যালিস মেথড, ডব্লিউএস মেথড, হ্যালডেন্স মেথড, অল অপশন। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করবে নিচে। নাম্বার 13, হুইচ হিমোগ্লোবিন ইজ ডিটেক্ট বাই স্যালিস মেথড? স্যালিস মেথডে কোন হিমোগ্লোবিন ডিটেক্ট করা হয়? কার্বক্সিহিমোগ্লোবিন, সালফোনিগ্লোবিন, মিথোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন। দেখো যারা স্যালিস মেথড জানে তারা এই অ্যান্সারটা করতে পারবে যে স্যালিস মেথডে আমরা কোন ধরনের হিমোগ্লোবিন ডিটেক্ট করি। এটাও তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই কমেন্টে জানাও, কমেন্ট করো। Number 14, in Salis hemoglobinometer, what is the least count of hemoglobin? মানে এটা কাউন্ট কত থেকে শুরু হচ্ছে? যে হিমোগ্লোবিনোমিটার আছে, যে টিউবটা থাকে, সেখানে তুমি মিনিমাম কত থেকে কাউন্ট করতে পারবে? 1 গ্রাম পার ডিএল, বি 2 গ্রাম পার ডিএল, অপশান সি 3 গ্রাম পার ডিএল, অপশান ডি 4 গ্রাম পার ডিএল। দেখো এখানে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, 2 গ্রাম পার ডিএল। সরি, next, in Salis method of hemoglobin estimation, dash meniscus is used for reading hemoglobin value is a Salis tube. Sorry. দেখো আমরা যখন স্যালিস মেথডে হিমোগ্লোবিন এস্টিমেশন করছি, আমি কোন মিনিস্কাসটা রিডিং নেব? আমি দেখব রিডিং নেওয়ার জন্য কোন মিনিসটাকে আমি দেখব, আপার মিনিস্কাস,
লোয়ার মেনিসকাস, মিডল মেনিসকাস, নান অফ দিস। দেখো আপার মেনিসকাস সাধারণত আমরা লিকুইডের ক্ষেত্রে কোন মেনিসকাসকে দেখি? আমরা যখন কোনো ডিস্টিল ওয়াটার বা অন্য রিয়েজেন্ট আমরা যখন মেজারিং সিলিন্ডারে আমরা মেজার করি, তখন আমরা সবসময় লোয়ার মেনিসকাসটাকেই দেখে আমরা মেজার করি। কিন্তু হিমোগ্লোবিন এস্টিমেশনের ক্ষেত্রে এখানে আমরা আপার মেনিসকাসটাই দেখব, এখানে আপার মেনিসকাসটাই দেখতে হবে স্যালিস মেথডে। তো রাইট অ্যান্সার অপশান এ, আপার মেনিসকাস। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইন WS মেথড অফ হিমোগ্লোবিন এস্টিমেশন, হিমোগ্লোবিন কনভার্ট ইনটু অ্যালকালাইন হেমাটিন, অ্যাসিড হেমাটিন, নিউট্রাল হেমাটিন, সায়ানোমিথ হিমোগ্লোবিন। দেখো WS মেথড তোমরা এর আগে দেখিয়েছি কী ছিল, এটা অ্যালকালাইন হেমাটিন, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ট্রিট করছি আমি, তো এখানে রাইট অ্যান্সার সহজ অপশান এ, অ্যালকালাইন হেমাটিন। কি মনে হচ্ছে দেখো, খুব সহজ প্রশ্নগুলো, খুব সহজ সহজ মনে হচ্ছে। দেখো আমরা ফার্স্ট আজ থেকে শুরু করছি সিরিজটা, তো শুরুতেই কিছু নর্মাল তো আছে, তবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আমরা যাব, আমরা ভিতরের দিকে যত ঢুকবো তত আমরা হার্ড লেভেলেও প্রশ্ন সলভ করব, তো টেনশন নেই। চলো নেক্সট প্রশ্ন, অপশন 17, হুইচ হেমাটিন কন্টেন colloidal system of হেমিন অ্যান্ড ডিন্যাচুরেট গ্লোবিন। এখানে দেখ কি বলছে, হুইচ হেমাটিন কন্টেন colloidal সিস্টেম, মানে কি হেমাটিন colloidal সিস্টেমকে ডিন্যাচুরেট গ্লোবিন। এখানে অপশান এ অ্যাসিড হেমাটিন, অপশান ডি নিউট্রাল হেমাটিন, অপশান সি সায়ানোমিথ হেমাটিন, ডি অল অপশান। কন্টেন মানে বহন করছে কলোডিয়াল সিস্টেম কোন হেমাটিন, এখানে দ্য অপশান এ অ্যাসিড হেমাটিন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলছে, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি প্রোভাইড প্রোটেকশন ফ্রম, মানে যে পেশেন্ট যে ব্যক্তির গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি আছে, সে কোন রোগ থেকে মুক্তি পাবে বা প্রোটেকশন পাবে, তার সেই রোগটা হবে না। এখানে তোমরা অনেকেই উত্তরটা জানো, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো অপশান এ কালাজ্বর, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি প্যারালাইসিস, অপশান ডি HIV। দেখো HIV তোমরা সবাই জানো যে তার ট্রান্সমিশন মোড অফ মেনলি তার ইনফেকশন মোড অফ ইনফেকশন ট্রান্সমিশন প্যারালাইসিস অ্যান্ড ভেক্টর, মস্কিটোর মাধ্যমে আমাদের ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়াও সেম, কালাজ্বরও তাই। তো ম্যালেরিয়া ইজ এ রাইট অ্যান্সার। তোমরা দেখবে ভিটামিন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস যাদের ডেফিসিয়েন্সি হয় তাদের ম্যালেরিয়া হয় না, এমনকি সিকেল সেল সাথে রিলেটেড সিকেল সেল অ্যানিমিয়া যেটা, তাদের ম্যালেরিয়া এফেক্টেড হয় না। নেক্সট দেখো 1 গ্রাম হিমোগ্লোবিন কন্টেন -% আয়রন। এখানে 1 গ্রাম হিমোগ্লোবিন কত পার্সেন্টেজ আয়রন বহন করে বা কন্টেন করে? অপশান এ 0.17, অপশান বি 0.34, অপশান সি 0.52, অপশান ডি 0.72। দেখো রাইট অ্যান্সার অপশান বি 0.34। আজকে আমাদের লাস্ট প্রশ্ন, আজকে সিরিজের লাস্ট, দ্য কালার পিগমেন্ট
প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন ইজ নোন অ্যাজ, কি বলছে যে কালার পিগমেন্টটা প্রেজেন্ট থাকে হিমোগ্লোবিনের, সেটাকে আমরা কি বলছি? গ্লোবিন বলছি, আয়রন, হিম, বিলিরুবিন, কোনটাকে বলছি? কোনটার জন্য কালারটা নিচ্ছে? এটা তোমরা সবাই কমেন্ট করো, কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্রেজি ল্যাব। শেয়ার করো বন্ধুদেরকে, দেখার সুযোগ করে দাও সবাইকে, সাপোর্ট করো। আর ভালো থাকো, দেখা যাচ্ছে নেক্সট ক্লাস, নেক্সট সিরিজে। ততক্ষণে সবাই ভালো থাকো।